আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গেছে আমার। সো শুরুতে আমাদের ইনকিউবেটরের ভিতর কিছু বাচ্চা আছে কোয়েল পাখির, সেগুলোকে আমরা আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরে নিয়ে যাব। সো মূলত রাত্রেবেলা এনে এখানে রাখি, যেহেতু এখানে লাইট একটা জ্বলে, তাপটা এখান থেকে ওরা নিতে পারে। আর দ্বিতীয়ত আমি কিন্তু আস্তে আস্তে মুরগির ডিমগুলো ঘুরাইতেছি, এরপর কোয়েল পাখির ডিমগুলো ঘুরিয়ে দেব। প্রতিদিনই কিন্তু 3বার ডিম ঘুরাই দিতে হয় কমপক্ষে। আমি কিন্তু প্রতিদিন 3বার এই ডিমগুলোকে ঘুরাই দেই। প্রায় কোয়েল পাখি ডিম মুরগির ডিম মিলে টোটালি কিন্তু প্রায় 100 ডিমের মতো। সো 100 ডিম কিন্তু আমাকে টোটালি প্রায় 300 ডিম ঘুরাইতে হয় সারাদিনে, যেহেতু 3বার ঘুরাইতে হয়। সো সব ডিমই কিন্তু ঘুরাই দিতে হয়, কোয়েলের ডিমগুলো ঘুরাই দেই। আর উপরের ডিমগুলো কিন্তু আগামী কাল কিংবা আজকে বিকেল থেকেই কিন্তু ফাটতে শুরু করবে, বা ডিম থেকে কিন্তু বাচ্চা বের হইতে শুরু করবে। সো এখন আস্তে আস্তে আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরের দিকে চলে আইতেছি। সো আমাদের ঘরের সামনে যে একটা করমচা গাছ আছে, এই করমচা কিন্তু আমার খুবই প্রিয়। আমি মূলত করমচা প্রতিদিন 2টা-1টা করে খাই, যেহেতু টক ফল বেশি খাওয়া যায় না। আর আমাদের পেয়ারা গাছে কিন্তু এবার খুব কম পেয়ারা চলে আসছে। সব বছরই বেশি আসে, গাছের যেহেতু বয়সটা একটু বৃদ্ধি পাইছে। আর ফল গাছ দেখাবো, আমাদের আপেল গাছ খেজুর গাছ দেখাবো না, সেটা কখনো হয় না। এগুলা কিন্তু হইতেছে আপেল গাছ, অনেকেই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দেখলেন। 2টা হইতেছে আমাদের আপেল গাছ। সো একটা হইতেছে বড় জাতের আপেল, আর একটা হইতেছে ছোট জাতের আপেল। এই 2টা আপেল কিন্তু আমি নিজেই চারা উৎপাদন করছি। আমি যে আপেলগুলা খাইছিলাম সেগুলা থেকেই মূলত এই চারাগুলা হইছে, বীজ লাগাই দিছিলাম। আর খেজুরের চারাগুলা কিন্তু আব্বু খেজুর নিয়ে আসছিল, সেখান থেকে হয়েছিল। এখন আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরের ভিতর চলে আসলাম, যেহেতু সকালবেলা সবাইকে কিন্তু খাবার দিতে হবে সকালের। সো আমি কিন্তু খাবারের পাত্রটা একটু পরিষ্কার করে নিলাম পানি দিয়ে। দেন এখন কিন্তু আমি ভুট্টা দিয়ে দেব, যেহেতু সকালের খাবার হিসেবে আমি ওদের ইউজ করি ভুট্টা। ভুট্টা, গম, ধান এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার হাঁসের জন্য। তো বিশেষ করে প্যারেন্টস হাঁসের জন্য খুবই ভালো। আমাদের হাঁসগুলো যেহেতু প্যারেন্টস কয়েকদিন পর থেকে ডিম পারবে, পুরানো হাঁস। সো আগেও কিন্তু বেশ কয়েকবার ডিম পারছে, এখন মানে হইতেছে ওরা কিন্তু রেস্টে ছিল। আর উপরে হইতেছে আমাদের কোয়েল পাখিগুলা। দেন এখানে হইতেছে আমাদের স্নিগ্ধা। স্নিগ্ধা কিন্তু ডিমটা দিতেছে, তারপরে কিন্তু ওয়েটটা এখন বুঝতে পারলাম মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, যেহেতু আমি ওকে ধরে ধরে কিন্তু খাবার দিয়ে থাকি। ও মূলত তেমন একটা খাবার খাইতে বের হয় না ডিম রেখে। সো আমি কিন্তু ধরে ওকে খাবার মূলত দিয়ে দেই, সেখান থেকে কিন্তু ও খাবার খায়। সো যখন সবাইকে খাবার দিই তখন কিন্তু ওকে নামিয়ে দেই আমি। এখন আমি কোয়েল পাখিকে খাবার দেব, এগুলো হইতেছে গুঁড়া ফিড। মূলত ব্রয়লার স্টার্টার খাবারটাকে আমি কিন্তু ছোট ছোট গুঁড়া করে নেই ব্লেন্ডার করে, যেহেতু বড় খাবার খেতে কোয়েল পাখির খুবই কষ্ট হয়, যেহেতু ছোট পাখি। আর এদিকে আমি আমার পর্দাটাকে নামিয়ে দিলাম, যেহেতু এই পাশে পর্দাটা উঠিয়ে রাখা হয়, যদি রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘরের ভিতর পানি চলে আসবে। সে কারণে মূলত এক সাইডে মাত্র পর্দা দিছি, আর বাকি 3 সাইড কিন্তু বা 2 সাইড কিন্তু খোলা থাকে, আর এক সাইডে যেহেতু টিন আছে। উপরে আমাদের পুষ্প এবং স্নিগ্ধা। এখন আমি কিন্তু আস্তে আস্তে পানির পাত্রটাকে ভালো করে পরিষ্কার করতেছি কোয়েল পাখির। মূলত খাবার পানি আমি কিন্তু 2টাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিয়ে থাকি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার পানি দেওয়া হয়, রোগ ব্যাধি কিন্তু খুবই কম হয়। সো দেখা যেতেছে ওরা কিন্তু ভালোই খাবার খাইতেছে। আর গুঁড়া খাবারটা ওদের খুবই কিন্তু প্রিয়, এবং খাইতেও কিন্তু বেশি পারে, বড় খাবার কিন্তু খাইতে কম পারে। এখন ভাবতে পারেন খাবার বেশি খেলে কিন্তু লাভটা একটু কম হবে, বিষয়টা কিন্তু এমন না। গুঁড়ো খাবার দিলে কিন্তু ওরা পারফেক্টলি খাবারটা খাইতে পারে, আর যদি আস্ত খাবার দেন তাহলে কিন্তু ওর পেট ভরেও খাবারটা খাইতে পারবে না। মূলত একটা কোয়েল 22 থেকে 23 গ্রাম সর্বোচ্চ খাবার খায়, সেখানে যদি ও 10 গ্রাম খাবার খায়ও কিন্তু ভালো প্রোডাকশন দেবে না। আর এই বাচ্চাগুলোকে ধরে কিন্তু আমি ওই পাশে শিফট করব। সবগুলা কিন্তু আমি ধরে নিয়ে আসছি। সো এটার ভিতরে দিয়ে দিব।
মূলত দিনের বেলা ওদের এখানে আমি রাখি এবং রাত্রেবেলা বালতির কাছে রাখি, যেহেতু ওদের বয়স এখনও মাত্র 7 দিন সম্ভবত। সো এবার কিন্তু হিসেব রাখা হয় নাই কতদিন ওদের বয়স, সম্ভবত 7 দিন কিংবা 8 দিন হবে। সো আমি 10 থেকে 12 দিন পর্যন্ত মূলত লাইটের একটি তাপ দিয়ে থাকি, তারপর কিন্তু আমি আর কোনো তাপ দেই না। আর যেহেতু নতুন আরও বাচ্চা আসছে, সো এখন তো আর একসঙ্গে রাখা যাবে না, গাদাগাদি করে কিন্তু বাচ্চাদের পাক বৃদ্ধি পাবে বা বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। ওদের এখন পানিটা আমি চেঞ্জ করে দেব। প্রতিদিন কিন্তু খাবার পানি দিতে হয়, খাবার তো দিনে বেশ কয়েকবার দিতে হয়, পানিটা কিন্তু দিনে একবারই দিলে হয়। প্রতিদিন সকালবেলায় কিন্তু আমি মূলত ওদের পানির পাত্রটা একটু পরিষ্কার করে তারপরে কিন্তু পানি দেই। মেডিসিন তেমন একটা ইউজ করি না বললেই চলে, যদি কখনো কোনো সমস্যা চোখে পড়ে তখনই কিন্তু কিছু মেডিসিন আমি ইউজ করি মূলত। আর অল্প কয়েকদিন পরেই কিন্তু এরা বড় পাখি হয়ে যাবে। মূলত কোয়েল পাখি 45 দিনে ডিম পাড়ে, 30 দিনে দেখা যায় ওরা বড় পাখি বা পূর্ণাঙ্গ পাখি কিন্তু হয়ে যায়। সো আমি এই পাশে ছোট বেবিগুলোকে এখন দেব, সে কারণে মূলত আগে পানিটা দিয়ে নিলাম। যদিও সংখ্যার দিকে খুবই কম, সে কারণে মূলত রাত্রেবেলা নিয়ে ওকে বা ওদেরকে ইনকিউবেটরে রাখা হয়। এই 8-9টা বাচ্চার জন্য তো আর আলাদা করে কোনো লাইট সেটিং বা কোনো রকম জায়গা করে দেওয়া সম্ভব না, সে কারণেই ওদের নিয়ে রাত্রেবেলা ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটর যেহেতু পারফেক্টলি একটা তাপ থাকে, আর 2 দিন পর থেকে আমরা এগুলোকে ঘরে নেব না বা ইনকিউবেটরে নেব না। সো ওই বড়ো বাচ্চাগুলোকে আর এখানে আমি দেব না, আর ওদের এইখানেই রেখে দেবো। যেহেতু আবার 2 দিন পর আমাদের বেশ কিছু কোয়েলের বাচ্চা আসবে, প্রায় 20 পিস প্লাসের মতো হওয়ার সম্ভাবনা আছে। জানি না, ভাগ্য খারাপ হলে মাইনাসও হতে পারে। সো আমাদের হাঁসগুলাকে কিন্তু বাহিরে বের করার জন্য খুলে দিলাম। সো ওরা কিন্তু এখন আর বাহিরে বের হবে না, আমি জানি। আর আমাদের খরগোশগুলোকে এখন যেহেতু খাবার দিতে পারি না, ওদের দানাদার খাদ্য দিয়ে আমি মূলত রাখতেছি এখন। ওদের ভুট্টা, তারপরে আপনার বিভিন্ন দানাদার খাদ্যই আমি প্রতিনিয়ত দিয়ে থাকি, যেহেতু এখন আর ওদের ঘাস দেওয়াটা সম্ভব না। আর আমরা আমাদের ময়ূরীর ডিমগুলোকে একটু বাইরে বের করে চেক করার চেষ্টা করতেছি যে ডিমগুলা কি আদৌ ভালো আছে কিনা। সো মনে হইতেছে ডিমগুলো ভালো নাই। আমি একটু ঝাঁকি দিয়ে দেখলাম যে ভিতরে কিন্তু নষ্ট হয়ে গেছে, বোঝা হইতেছে যে একটা সাউন্ড হইতেছে। সো আপাতত রেখে দেই, দেখা যাক পরবর্তীতে কি করি। যেহেতু কিং কোয়েলের ডিম আনার আমি কিন্তু একটা চিন্তা ভাবনার ভিতরে আছি, সে কারণে মূলত ওকে এখন আর ডিম থেকে সরিয়ে দেব না বা ডিমগুলাকে সরিয়ে দেব না। ওদের এখানেও কিং কোয়েলটা দেওয়ার চিন্তা করতেছি। এগুলা কিন্তু গুঁড়ো ফিট, আমি মূলত ব্লেন্ডার করে গুঁড়ো করছি। আর এগুলো হইতেছে আস্ত ফিট, এগুলো আমি যেহেতু আস্ত রাখছি কবুতর এবং মুরগিকে খাওয়ানোর জন্য। আমি কবুতরকে কিন্তু মূলত ফিট দিয়ে থাকি। ফিট দিলে দেখা যায় অল্প ফিট খেয়ে কিন্তু ওদের স্বাস্থ্যটা অনেক ভালো থাকে এবং হেলদি থাকে। আর এখানে আমাদের কিছু দেশি হাঁসের বাচ্চা আছে, এগুলাকে আমরা একটু বাহিরে এখন বের করে দেব, ওরা নিজেরা বের হইতে পারে না। সে কারণে আমি কিন্তু একটা একটা করে ধরে ধরে কিন্তু বাহিরে বের করার চেষ্টা করতেছি। সবগুলোকে আস্তে আস্তে বের করে দিতে হবে প্রতিদিনই ধরে ধরে। আর এটা হইতেছে আমাদের সেই ক্রসবিটের ঝুটিওয়ালা হাঁসটা। সো ঝুটি কিন্তু আমাদের কিছু ডেঞ্জারাস মুরগি আছে একদমই তুলে ফেলছিল ঘোড়া থেকে, এখন কিন্তু আবার পুনরায় ফেদারের সঙ্গে হইতেছে। এই হাঁসগুলাকে বের করাটাই আমার কাছে প্রচুর পরিমাণ ঝামেলা মনে হয়। প্রতিদিনই কিন্তু হাত নোংরা করে বের করতে হয় সবচাইতে বেশি, যেহেতু হাঁস নোংরা করে ফেলে অল্প সময়ের ভিতরেই। আমি কিন্তু হাতটাকে ভালো করে ক্লিন করলাম। আর এই সাইডে হইতেছে আমাদের বকুল ফুল গাছ, এটার বয়স প্রায় 1 বছরের মতো। এই গাছটাকে আমি তেমন একটা বড় হইতে দেবো না, আকৃতির দিক থেকে ছোট করেই রাখবো। বয়সটা বৃদ্ধি পেলেও গাছটাকে আমি বড় হইতে দেব না। গাছগুলোকে মূলত বলা হয় বনসাই। সো খাবারগুলাকে আমি একটু ভিতরে রেখে আটকে দিলাম।
দেন আমরা কিন্তু বাহিরে বের করে দিতেছি। মূলত ওরা সকালবেলা তেমন একটা বের হইতে চায় না এত তাড়াতাড়ি। আস্তে আস্তে কিন্তু ওরা পুকুরের ওইদিকে যাচ্ছে। সো এখানে কিন্তু আমাদের হাঁসগুলা সব পাশের বাসার যে হাঁসগুলো আছে সেগুলাও কিন্তু এখানেই চলে আসে সব সকালবেলা ছেড়ে দেওয়ার পরেই। দেখা যাইতেছে এখন অল্প হাঁস হলেও এই যে সামনে যে বড় হইতেছে এখানে প্রায় 15-20 পিসের মতো আছে। টোটালি কিন্তু অনেক হাঁস হয়ে যাবে, আর প্রতি বছর আমাদের হাঁস বেশি থাকে। আর এদিকে আমাদের স্নিগ্ধ, ও সারাদিন বাসার ভিতরেই থাকে। সো টাটা বাই বাই, আজকের ব্লগটি এ পর্যন্তই।